ওং জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়স্থিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। আজ নিবেদিতার ভারত দর্শনের 58তম পর্ব। সমস্ত আগ্রহী ভক্ত সাধারণ এবং সত্রীমণ্ডলীকে আমার শ্রদ্ধাপূর্ণ নমস্কার জানাই, যারা প্রতি রবিবার নিবেদিতার ভারত দর্শনের অপেক্ষায় থাকেন, ফোন করেন, মেসেজ করেন। তার সাথে সাথে শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই পবিত্র সুর মহাশয়কে, যিনি আপনাদের সামনে আমাকে হাজির করার ব্রত নিয়ে 58টি সপ্তাহ নিরলস পরিশ্রম করে চলেছেন। তাকে ধন্যবাদ দেওয়ার ভাষা আমার নেই। যাদের ভালো লাগছে তারা যেমন আমাকে অনেক বিষয়ে পরামর্শ দিচ্ছেন, আবার যাদের ভালো লাগছে না তাদেরও অনুরোধ করব, যে জায়গাগুলো আপনাদের পরিপূর্ণতা এনে দিতে পারছে না সেগুলো যদি আমাকে শেয়ার করেন, তাতে আমি হয়তো আরও পরিষ্ট হব বা সমৃদ্ধ হব, বা যে জায়গাগুলি বাদ পড়ে যাচ্ছে সেগুলিকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাব। আমার জীবনের ব্রত নিবেদিতার সংগ্রামী তথা ভারতপ্রেমিতা সঠিকভাবে নিজের জীবনে যেমন উপলব্ধি, সেই উপলব্ধি অন্যদের কাছে পৌঁছে দেওয়াও এটি যেন আমার জীবন ব্রত। তাই নিবেদিতার ভারত দর্শনের আমরা পেছনের দিকের পর্বে এসেছিলাম কিভাবে নিবেদিতা ভারতবর্ষে আসার আগে তার পারিবারিক জীবন থেকে কিভাবে ধীরে ধীরে ভারতবর্ষে আসার জন্য মানসিকভাবে প্রস্তুতি হচ্ছিলেন, বা ভারতবর্ষের জন্য নির্দিষ্ট জীবনটিকে কিভাবে সংগঠিত করছিলেন, সেই সব আলোচনার মধ্যে ছিলাম। দুটো আলোচনার মধ্যে লাস্টে আমি বারবার দুটো চিঠির কথা বলছিলাম, কিন্তু চিঠিটি এখনও পর্যন্ত পড়া হয়নি বা বলাও হয়নি চিঠিটি সম্পর্কে খুব বেশি। কেবলমাত্র আপনাদের উৎসুক্য জাগিয়ে তুলেছিলাম। কদিন আগে একজন ফোন করে বললেন, 2 সপ্তাহ ধরে আপনি তো খালি বললেন চিঠি দুটি বলবেন, চিঠি দুটির কাছে পৌঁছেছেন, চিঠি দুটিতে পৌঁছেছেন, চিঠি দুটি নিয়ে আলোচনা করবেন, কিন্তু এখনও পর্যন্ত পেলাম না। আশা করি 58তম পর্বে সেটি পাব। অবশ্যই একটি চিঠি আজকে পাবেন। নিবেদিতার পেছনের দিকে জীবনী আলোচনা করতে গিয়ে দেখেছি, নিবেদিতা জন্ম 1867 খ্রিস্টাব্দে। সেখানে তার জন্মের পর থেকেই যেভাবে তার জীবনটি সংগঠিত হয়ে চলছিল সেগুলি নিয়ে আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু এই 1867 সালের 28শে অক্টোবর তিনি উত্তর আয়ারল্যান্ডে যে টাইরন প্রভিন্সের ছোট্ট শহর ডানগানে জন্মগ্রহণ করলেন। বাবা যে স্যামুয়েল রিচমন্ড নোবেল ছিলেন, মাতা মেরি ইসাবেল, এবং ছোট ভাই রিচমন্ড ও ছোট বোন মেরি, এই নিয়ে যে সুন্দর সুখী পরিবার, সেটি তার 1877 সালে 10 বছর বয়সে বাবাকে যখন হারাতে হয়, তখন থেকেই তার সংগ্রামী জীবনটি শুরু হয়ে যায়। সেই ইতিহাসে আমরা কিছু কিছু আলোচনা করেছিলাম। 1884 খ্রিস্টাব্দে তার ওই হ্যালিফ্যাক্স বিদ্যায়তন থেকে পড়াশোনা শেষ করে মাত্র 17 বছর বয়সে শিক্ষকতার কাজে নিযুক্ত হওয়া, সেসব আলোচনার মধ্যে এসেছিল। 1892 খ্রিস্টাব্দে লন্ডনের উইলিমবন্টনে নিজের স্কুল খুলে নিজস্ব পদ্ধতিতে শিক্ষা দিতে থাকেন। ভালো শিক্ষিকা হিসাবে তার নাম ছড়িয়ে পড়ে। আবার 1894 খ্রিস্টাব্দে শিক্ষকতার সঙ্গে সঙ্গে চলতে থাকে তার অন্যান্য গঠনমূলক কাজ। লাইব্রেরি সোসাইটিতে একটা লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন তিনি। শিল্পী এভেঞ্জার কুকের কাছে চিত্রবিদ্যা সম্পর্কে শিক্ষালাভ করেন। সিসেম ক্লাবের সেক্রেটারির দায়িত্ব পালন করেন। বার্নার্ড শ, হাক্সলি, ডব্লিউ.বি. টেসের মতো গুণী জনের সাথে যুক্ত হয়েছেন। সেসবগুলো আলোচনা করেছিলাম। 1895 সালে স্বামীজির সাথে সাক্ষাৎ হয়েছে, এই আলোচনা হয়েছে। এইবার আসা যাক, এই স্বামীজির সাথে তার যে ক্রমশ সখ্যতা বাড়ছে, আগ্রহ বাড়ছে,
ভারতবর্ষের প্রতি তার আকর্ষণ বাড়ছে। আধ্যাত্মিক সত্য, ধর্ম, বিশ্বাস, ভক্তি সব মিলেমিশে একটা নতুন সমীকরণ তৈরি হচ্ছে তার জীবনে। এগুলো যেমন সত্য, তার পাশাপাশি সত্য তার পারিবারিক জীবনে যেভাবে তিনি বড় হয়েছেন, মা বাবার কাছ থেকে যে শিক্ষা পেয়েছেন, যে ব্রত তিনি পেয়েছেন, কোনো ঐশ্বরীয় শক্তি তার কাছে এসে পৌঁছাবে, তার আহ্বানে তাকে সাড়া দিতে হবে। সেই ঐশ্বরীয় শক্তির প্রভাবে সে জগতে কিছু একটা আলোড়ন তৈরি করবে, সে বিশ্বাস তার ছিল। তার পারিবারিক সূত্রে তিনি জেনেছিলেন। তারই ব্রত উদযাপনে তার ভারতবর্ষে আসা যেন নির্ধারিত হয়ে গিয়েছিল, সেটি তিনি ধীরে ধীরে উপলব্ধি করছিলেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, স্বামীজিকে দেখলেন, স্বামীজি কথা বললেন, স্বামীজি ভারতবর্ষে তাকে আসার জন্য অনুরোধ করবেন, এগুলো স্বাভাবিক। তিনি আস্তে আস্তে সেগুলো উপলব্ধি করছিলেন। কিন্তু তারও উল্টো দিককার কথাগুলি তার মনে জেগেছিল, যে সত্যিই ভারতবর্ষে যাবেন, ভারতবর্ষের পরিবেশটি কীরকম, ভারতবর্ষ তাকে কীভাবে গ্রহণ করবে, এবং ভারতবর্ষ সত্যি তার কর্মের উপযোগী কিনা। স্বামীজি বলছেন হয়তো, কিন্তু তিনি কি সত্যি মানসিকভাবে সেগুলির জন্য প্রস্তুতি হচ্ছেন, সেগুলো নিয়ে তাকে ভাবতে হচ্ছে। আমরা দেখব নিবেদিতার পেছনের দিকের আরও একটু পেছনে যদি যায়, দেখব নিবেদিতার মায়ের জীবনে তার জীবনটি, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1845 খ্রিস্টাব্দে। নিবেদিতার মা স্যামুয়েল নোবেনের সাথে তার বিয়ে হয় 1866 খ্রিস্টাব্দে। বিয়ের পরেই কিন্তু স্যামুয়েল মোটামুটি ব্যবসায়ী ছিলেন। বিয়ের 1 বছর পরে প্রথম সন্তান মার্গারেট হয়েছিলেন। নিবেদিতা তার নাম পরবর্তীকাল হলো ঠিকই। তারও 1 বছর পরে স্যামুয়েল আদর্শের টানায় জনসাধারণের মধ্যে কাজ করার আকাঙ্ক্ষায় ব্যবসা বেচে দেন এবং শিশুকন্যাটিকে নিজের মায়ের কাছে সঁপে দিয়ে নতুন জায়গায় গিয়ে হাজির হয়েছিলেন। সঞ্চিত পুঁজিতে 2-1 বছর কাটে, তারপর অর্থকষ্ট, তখন ধর্মযাজকের বৃত্তি গ্রহণ করে তিনি এই আধ্যাত্মিক জগতে নিজের জীবনটিকে যেমন অস্বাস্থ্যকর পরিবেশ থেকে একটি নতুন পরিবেশ তৈরি করতে পেরেছিলেন, এবং কন্যাকে, স্ত্রীকেও তার সেই পথটি যেন দেখিয়ে দিতে পেরেছিলেন। এটি তার জীবনে, তার মায়ের জীবনে দেখব 11 বছরে বিবাহিত জীবনে মেরি একদিকে যেমন আদর্শবাদী স্বামীর সান্নিধ্যে উপলব্ধি করেছেন, ধর্মসঙ্গিনী, কর্মসঙ্গিনী রূপে নিজ দায়িত্ব পালন করেছেন, অন্যদিকে পেয়েছেন দারিদ্রতা, এবং অবশেষে স্বামীর মৃত্যু 10 বছর নিবেদিতার যখন বয়স, অর্থাৎ মার্গারেটের যখন বয়স, তখন স্বামীকে তিনি হারিয়ে ফেললেন। স্বামীর মৃত্যুর আগেই কয়েকটি সন্তানের মৃত্যুও তার হয়েছিল। অবশিষ্ট এই 3 জন, 2 কন্যা, মার্গারেট ও মেয়ে, এবং পুত্র রিজমন্ড, এদেরকে নিয়ে কঠোর জীবন সংগ্রাম আরম্ভ হয়ে যায় তার ওই স্বামীর অবর্তমানে। এই সংগ্রামী জীবনযাত্রায় অনেকটা অংশই কিন্তু নিবেদিতা সচক্ষে দেখেছেন। তাই নিবেদিতা তার দুশ্চিন্তা ও পরিশ্রম কীভাবে দূর করে মায়ের সাথে সাথ দেওয়া যায়, প্রাণপণ সে চেষ্টাও নিবেদিতা করেছেন। মার্গারেটকে আমরা দেখব, দুঃখ শেষ হওয়ার যখন সম্ভাবনা নেই, মেয়ে দুটিকে তিনি নিজের জীবনে আঁকড়ে নিয়ে তার ভবিষ্যৎ চিন্তা ভাবনা ধীরে ধীরে এমনভাবে তৈরি হচ্ছিল, যেটিতে নিবেদিতা তার মায়ের চিরসঙ্গিনীর মতো সাথে থেকেছেন, তাকে সহযোগিতা করেছেন, সহমর্মিতার ভূমিকা অবলম্বন করেছেন, এবং বড় কন্যার যা ভূমিকা হওয়া উচিত সেগুলি তিনি সঠিকভাবে পালন করেছিলেন। অবশেষে হয়তো তিনি মাকে ছেড়ে তার বৃহত্তর মা যে শক্তি, মা যার কাছে তাকে সঁপে দিয়েছিলেন ঈশ্বরের কাছে, সেই ঈশ্বরকে সামনে রেখে তার ভবিষ্যৎ জীবন পন্থা মাকে একা করে দিয়ে ভারতবর্ষে আসতে তাকে হয়েছিল ঠিকই, কিন্তু মায়ের প্রতি তার চিন্তা, মায়ের প্রতি তার ভালোবাসা, মায়ের প্রতি তার একদম তার প্রাণমর্মিতা তাকে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়েছে বলেই আমরা দেখব এদেশে আসার পরেও কিন্তু ঠিক মায়ের শরীর যাওয়ার আগে সেখানে পৌঁছাতে পেরেছিলেন। শেষ সময় মাকে একদম ভারতীয় ভাবনায়, ভারতীয় ধারণায়, ভারতীয় বিশ্বাসে তাকে হিন্দু মতে দাহ করে এসেছিলেন নিবেদিতা। এটি আমরা দেখেছি
অর্থাৎ তিনি শুধু ভারতীয় নয়, তার আত্মায়, তার পূর্বপুরুষের রক্তে, বিশ্বাসে ভারতীয় হিন্দুত্ববোধের একটা ছায়া যেন তাকে ঘুরে ঘুরে আগিয়ে নিয়ে যাচ্ছিল। সেটা তার মায়ের মৃত্যুর পরেই বোধহয় সেটি প্রত্যক্ষ করি আমরা। তিনি হিন্দু মতে তাকে দাহের ব্যবস্থা করেছিলেন, তাকে কবরের স্থান দেননি, এবং তিনি নিজেও কিন্তু ওই কবরের স্থান পাননি। তারও শরীর দাহ করা হয়েছিল দার্জিলিংয়ে, সেই ইতিহাস আমরা জানি। এইবার আসি যে কথাটি বলছিলাম, নিবেদিতা ধীরে ধীরে এগোচ্ছিলেন ভারতবর্ষ আসার জন্য। দুটি চিঠি আমি বলবো বলেছিলাম, দুটি চিঠির একটি চিঠি বিশেষ করে ভীষণ তাৎপর্যপূর্ণ। যে চিঠিটি নিবেদিতা ভারতবর্ষে আসার আগে তিনি চিঠিটি দিয়ে নিজেই কিন্তু জানতে চেয়েছিলেন ব্রহ্মানন্দজির কাছে যে ভারতবর্ষে স্বামী বিবেকানন্দ যে কাজগুলি করছেন সেই কাজগুলিকে আগিয়ে নিয়ে যেতে নিবেদিতা যে ভারতবর্ষে আসবেন, সেখানে তাকে সাহায্য করতে এসে তিনি কি দেখবেন, কি অবস্থায় গিয়ে পৌঁছাবেন। অর্থাৎ ভারতবর্ষের তৎকালীন পরিবেশটা কি, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন নামে যে প্রতিষ্ঠানটি তৈরি করেছেন 1897 সালে, তার ইতিহাস নিবেদিতাকে তিনি জানিয়েছেন, কিন্তু সেটি কি অবস্থায় রয়েছে সেটি জানার তার দরকার ছিল। সেটির জন্যই কিন্তু তিনি চিঠি দিয়েছেন স্বামী ব্রহ্মানন্দকে। সে চিঠির অবতারণা পরে করব। তার আগে নিবেদিতা, তখনও তিনি নিবেদিতা হননি, মার্গারেট রোবেন রয়েছেন। 1895 সালের 10ই নভেম্বরের পর থেকে স্বামী বিবেকানন্দের সাথে তার আলাপচারিতার যখন দৃঢ়তায় পৌঁছায়, ধীরে ধীরে যখন ভারত প্রেমী হয়ে উঠছেন, ভারতবর্ষের প্রতি আকাঙ্ক্ষিত হচ্ছেন, স্বামী বিবেকানন্দ তাকে কিন্তু একদম বিশাল ঐশ্বর্যশীল ভারতবর্ষের যেমন স্বরূপটি তুলে ধরছেন, আবার তার সাথে সাথে ভারতবর্ষের দারিদ্রতা, অজ্ঞতা, তার পেছনে যে অন্ধ কুসংস্কারাচ্ছন্নতা, সেগুলিও জানাতে ভুলছেন না, যাতে ভারতবর্ষের ভালো মন্দ সব দিকগুলি তার কাছে পরিচিত হয়ে যায়। এবং সেই পরিচিতির পরে সিদ্ধান্তটা সে নেবে যে আসবে কি এদেশের সেবায় আত্মনিয়োগ করবে। তার স্বরূপটি যদি না জেনে এসে থাকে, তাহলে সে পরবর্তীকালে তাকে দোষারোপ করতে পারে বা কষ্ট পেতে পারবেন। তাই তিনি প্রথম চিঠিটি যেটি লিখছেন সেটি কিন্তু লন্ডনে থাকা অবস্থাতেই। আমরা যে চিঠি দুটির কথা বলছিলাম, প্রথম চিঠি যেটি আমি বলবো সেটি কিন্তু 1896 সালেই, 1 বছরের মধ্যেই বলা যেতে পারে, 1 বছরও হয়নি তখন। 1896 সালের প্রথম থেকেই স্বামীজি কিন্তু ওই 4 বছর ব্যাপী যে পাশ্চাত্যে থেকেছেন 1893 সালের পর থেকে, তিনি ধীরে ধীরে পাশ্চাত্যে ভারতবর্ষের প্রতিভাকে ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের প্রতি এই ব্রিটিশ, বিশেষ করে যারা দেশটিকে শাসন করছেন, সেই ব্রিটিশদের মনের মধ্যে ভারতবর্ষের আসল সত্য স্বরূপটিকে প্রকাশ করতে পেরে নিজে যখন আনন্দে আহ্লাদিত হচ্ছেন, যে ব্রিটিশ ভারতবর্ষকে শাসন করছেন সেই ব্রিটিশকে, আমেরিকাকে, ইউরোপিয়ান দেশগুলিকে তিনি শাসন করছেন ভারতবর্ষের আধ্যাত্মিকতার দ্বারা, এটি তিনি ধীরে ধীরে যে জায়গায় পৌঁছাচ্ছেন সেটি বোধহয় তারই প্রমাণস্বরূপ। সেই অবস্থাতেই তিনি 1896 সাল প্রথম থেকেই ঠিক করছেন, ধীরে ধীরে তিনি ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের আসল স্বরূপটি প্রকাশ করে দিয়ে ভারতবর্ষের সত্যতা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিয়ে যখন ভারতবর্ষের প্রতি তাদের একটা শ্রদ্ধা জন্মাচ্ছে, এইবার ঠিক করলেন এইবার তিনি তার দেশে ফিরে আসবেন এবং দেশে ফিরে এসে দেশের ঘুমন্ত জাতিটাকে তিনি জাগিয়ে দেবেন। বিশ্বের মানুষ তার দেশকে কতখানি শ্রদ্ধা করে এবং তাদের মধ্যে কত অনন্ত শক্তি রয়েছে, সে শক্তি সুপ্ত অবস্থায় রয়েছেন। রোমারোলার ভাষায় একটি ঘুমন্ত জাতিকে বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে এসে জাগিয়ে দিয়েছিলেন। সেই বিবেকানন্দ ভাবছেন তিনি পাশ্চাত্যকে জাগিয়ে দিলেন ভারতবর্ষের আধ্যাত্মিকতায়, তার সাথে সাথে তার এবার দেশে ফেরার পালা। 4 বছর ধরে পাশ্চাত্যকে তিনি যেভাবে শাসন করেছেন, এক কথায় বলা যেতে পারে ভারতবর্ষের যে গুণগুলি ভারতবর্ষকে যুগ যুগ ধরে পৃথিবীতে টিকে থাকতে হবে, বিশ্বকে বেঁচে থাকার জন্য, তার নিজেকে বেঁচে থাকার জন্য, সেই সন্ধানটুকু পাশ্চাত্যকে দিয়ে যখন তার দেশে ফেরার জন্য তিনি
পরিকল্পনা গ্রহণ করছেন 1896 সালে। আসার আগে 7ই জুন তিনি, আমরা জানি, ডিসেম্বর মাসের 15 তারিখে লন্ডন থেকে তিনি যাত্রা করেছিলেন ভারতবর্ষের উদ্দেশ্যে 1896 সালের ডিসেম্বর মাসের 15 তারিখে, এবং 15ই জানুয়ারি 1897 সালে তিনি ভারতবর্ষের শ্রীলঙ্কাতে, তৎকালীন শ্রীলঙ্কায় এসে পৌঁছেছেন এবং ধীরে ধীরে ভারতবর্ষের জাফনা পাম্বান হয়ে মূল ভূখণ্ডে প্রবেশ করেছিলেন। সেই ইতিহাস আমাদের জানা আছে, পরবর্তী কাহিনীতে আমি আসব। কিন্তু ওই পাশ্চাত্য ছাড়ার আগে 1896 সালের জুন মাসে তিনি ভারতবর্ষ দিকে যখন রওনা হবেন বলে পরিকল্পনা স্থির করে ফেলেছেন, অলরেডি তার স্টেনোগ্রাফার জে গুডউইনের হাতে একটি চিঠি নিবেদিতার কাছে পাঠালেন। হাতে লিখে চিঠিটি গুডউইনের হাতে দিলেন। সেই গুডউইন সেই চিঠিটি নিয়ে ধীরে ধীরে নিবেদিতার কাছে এসে পৌঁছালেন 7ই জুন 1896 খ্রিস্টাব্দ। সেই চিঠিতে কী ছিল যেটি আপনাদের উৎকণ্ঠা বাড়িয়ে দেবে, যেটি নিবেদিতাকেও তার ভবিষ্যৎ পরিকল্পনা করতে একটি স্থির সিদ্ধান্তে পৌঁছাতে সাহায্য করবে। 7ই জুন 1896 সাল মার্গারেটের জীবনে একটা স্মরণীয় দিন। তার এই 29 বছরের বহুভঙ্গিম জীবনের অনেক স্মরণীয় দিনের মধ্যে এটি একটি চিরস্মরণীয় দিন তার কাছে। সেই দিন সকালে বাড়ির কাজকর্ম সেরে মার্গারেট স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছেন। এমন সময় স্বামীজির বিশ্বস্ত সেবক তথা স্টেনোগ্রাফার গুডউইন স্বামীজির কাছ থেকে এসে হাজির হলেন একটি চিঠি নিয়ে। মার্গারেট হাতে চিঠিটি পড়ল। মার্গারেট তাকে জিজ্ঞাসা করলেন, আজ কি কোনো বক্তৃতা আছে নাকি? জিজ্ঞাসা করলেন। গুডউইন বললেন, না, কোনো বক্তৃতা নয়, স্বামীজি একখানি চিঠি দিয়েছেন আপনাকে। আজ সেই পত্রের বাহক হয়ে আমি এসেছি। বক্তৃতা আবার কবে হবে? নিবেদিতা জিজ্ঞাসা করছেন মার্গারেট। এখন আর হবে না, গুডউইন বলছেন। কেন? কারণ শীঘ্রই আমরা লন্ডন হতে চলে যাচ্ছি। মার্গারেট জিজ্ঞাসা করলেন, কোথায় যাচ্ছেন? আপাতত ফ্রান্সে যাব, তারপর জার্মানি, সুইজারল্যান্ডে যাওয়ার কথা আছে আমাদের। আবার কবে লন্ডনে ফিরবেন? মার্গারেট জিজ্ঞাসা করছেন। রোম দেখে ভারতে ফিরবার পথে হয়তো স্বামীজি একবার লন্ডনে এসে 2-4 দিন মতো থাকতে পারেন, তারপরে তিনি এখান থেকে ভারতবর্ষে ফিরে যাবেন। স্বামীজি আমাকে ভুলে চলে যাবেন? নিবেদিতার এরকম ভাবনা। স্বামীজিকে আমার সশ্রদ্ধ অভিবাদন জানাতে ভুলবেন না, নমস্কার জানাবেন। মার্গারেট নোবেল তাকে নমস্কার জানাচ্ছেন। গুডউইন চলে যাওয়ার পরে স্বামীজির যে দেওয়া চিঠিটি আস্তে আস্তে মার্গারেট খুললেন। কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। স্বামী বিবেকানন্দ তাকে চিঠি লিখেছেন। এটা যে তার স্বপ্নেরও অগোচর যেন। স্কুলে আর যাওয়া হলো না। চিঠিখানি খুলে পড়তে শুরু করলেন। চিঠিতে কী ছিল? চিঠিতে তিনি লিখছেন, মিস নোবেল, আমার আদর্শ দুটি একটি কথায় বলা যেতে পারে। মানুষের মধ্যে যে দেবত্ব আছে, মনুষ্যত্ব, সমাজে তা প্রকাশ করা এবং জীবনের প্রতি পদক্ষেপে এই দেবত্বকে কিভাবে ফুটিয়ে তুলতে পারা যায় তার উপায় নির্ধারণ করা। কুসংস্কারের শৃঙ্খলে আবদ্ধ এই সংসার, পুরুষ হোক নারী হোক, অত্যাচারিতের প্রতি আমি দয়াবোধ না করে পারি না। আবার যে অত্যাচার করে তার প্রতিও আমার তেমনি করুণা। আমি দিব্য লোকের মতো স্পষ্ট দেখছি যে অজ্ঞতা হতেই মানুষের যত দুঃখ কষ্ট, অন্য কিছু হতে নয়। পৃথিবীতে আলোর দিশারি কে হবে? অতীতে আত্মোৎসর্গই ছিল নীতি। হায়, কত যুগ পরে আমরা আবার তা ফিরে পাব। এই পৃথিবীর কল্যাণ সাধনের জন্য যারা সর্বাপেক্ষা শ্রেষ্ঠ এবং সাহসী,
তাদেরই আত্মোৎসর্গ করবার দিন এসেছে আজ। অনন্ত করুণা ও মৈত্রীতে পূর্ণ অসংখ্য বুদ্ধেরই আজ প্রয়োজন। বর্তমানে পৃথিবীর সকল ধর্মই প্রাণহীন, অসার। জগতে এখন চরিত্র বলেরই প্রয়োজন। জগৎ এমন সব মানুষকে চাইছেন যাদের জীবন জ্বলন্ত নিষ্কাম প্রেমের পূর্ণা আহুতিস্বরূপ। সেই প্রেমের শক্তিতে উচ্চারিত বাক্যে বজ্রের মতো কাজ করবে। আমার এই নিশ্চিত ধারণা হয়েছে, তোমার মন সর্বসংস্কার মুক্ত। তোমার মধ্যে যে শক্তি নিহিত আছে, যা এই পৃথিবীতে নাড়া দিতে পারে। এই রকম আরও অনেক মানুষ আসবে। আমি চাই বলিষ্ঠ বাক্য, বলিষ্ঠতর কাজ। জাগো জাগো মহাপ্রাণ, জগৎ যন্ত্রণায় জ্বলে পুড়ে মরছে। তোমার কি নিদ্রা সাজে? নিদ্রা যাওয়ার অবসর কোথায়? যতক্ষণ পর্যন্ত আমাদের আহ্বানে নিদ্রিত দেবতা জেগে উঠতে সাড়া না দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই আহ্বান চলবে। জীবনে আর কি দরকার? ইহা অপেক্ষা মহৎ কাজ পৃথিবীতে আর কি আছে? আমি ভাবিয়া চিন্তা করি না। কাজ করিতে করিতে কাজের খুঁটিনাটি ঠিক করি। পরিকল্পনার কথা ভাবি না। উহা আপনা হতেই ঠিক হয়ে যায়। আমার কথা শুধু জাগো। আমার আশীর্বাদ সর্বক্ষণের জন্য তোমাকে ঘিরিয়া থাকুক। চিঠিখানি মার্গারেট বারবার পড়লেন। সেই চিঠির প্রত্যেকটি কথার ভিতর যেন এই সন্ন্যাসীর অন্তরের আবেগ এবং উত্তাপ অনুভব করলেন পৃথিবীর নরনারীর কল্যাণের জন্য, তাদের সর্বাঙ্গীন মুক্তির জন্য এই মানবপ্রেমিক সন্ন্যাসীর হৃদয়ের গভীর আকাঙ্ক্ষা, ত্যাগ, বৈরাগ্য, প্রেম ও মানুষের দেবত্ব সম্পর্কে এই হিন্দু যোগীর নিকট হতে তিনি যা শুনেছেন, তাতে মার্গারেটের মনে হলো তার চিন্তা প্রবাহ সম্পূর্ণ নতুনভাবে বইতে শুরু করেছে। ভারতের সহিত এর আধ্যাত্মিক ইতিহাসের সহিত মার্গারেট পরিচয় খুবই অল্প, কিন্তু যিশু, বুদ্ধ প্রভৃতি যেসব মহাপ্রাণদের কথা তিনি ইতিহাসে পড়েছেন, ভারতবর্ষের এই তরুণ অদ্বৈতবাদী সন্ন্যাসীটির মধ্যে তারই কি আজ নতুন করে জন্ম নিয়েছে? জাগো মহাপ্রাণ, জগৎ যন্ত্রণায় জ্বলে পুড়ে মুচ্ছে, আন্তরিকতায় উদ্দীপ্ত। কি সুন্দর এই কথাগুলি! এই ভাবগর্ভ কথাগুলির মধ্যেই যেন ভারতবর্ষের মর্মবাণী লুকিয়ে রয়েছে। নিবেদিতা ওই চিঠিটির মধ্যে সেদিন অনুভব করেছিলেন। এই চিঠিটি শুধু তার কাছে ভারতের প্রতি আকর্ষণ বাড়িয়ে দেয়নি, ভারতবর্ষের আসল স্বরূপটি, নিবেদিতার যে ভারত দর্শন আমি নামটি দিয়েছি, এই চিঠির মধ্যেই নিবেদিতা বোধহয় ভারত দর্শনটি খুঁজে পেয়েছিলেন। আজ এই পর্যন্তই। এর পরের দিনে স্বামী বিবেকানন্দ পাশ্চাত্য থেকে ফিরে আসার পরে ভারতবর্ষের আসল স্বরূপটি সম্পর্কে তার এই আগ্রহীটিকে ভারতবর্ষের আসল স্বরূপের সামনে পৌঁছে দেবেন, যাতে নিবেদিতা দুটিকে মিলিয়ে ভারতবর্ষে আসবেন কি আসবেন না, ভারতবর্ষের সেবায় যোগ দেবেন কি যোগ দেবেন না, নিজের জীবনটিকে ভারতবর্ষে পৌঁছতে সাহায্য করবেন কি করবেন না, সেই জায়গায় পৌঁছাতে সাহায্য করবে এর পরের চিঠিটি। সেটি 23শে আগস্ট আমরা দেখব আলমোড়া থেকে 1897 খ্রিস্টাব্দে নিবেদিতাকে তিনি লিখছেন। সেটি এর পরের দিন আলোচনার মধ্যে থাকবে। আজকে আলোচনা এখানে শেষ করলাম। সকলে ভালো থাকুন। নিবেদিতার ভারত দর্শনের 58 পর্ব এই রবিবার আপনাদের জন্য রইল। ওম অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময় আবিরাবি এধি। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।